গত পর্বে আমরা জেনেছি হারিত মণ্ডল খোঁজ পেয়েছে মরিচ ঝাঁপের। এই পর্বে আমরা জানব ত্রিদীপের সঙ্গে হঠাৎ একদিন দেখা হলো রাতুলের। চুরুটটা নিভে গেছে অনেকক্ষণ, তবু ত্রিদীপ সেটা ধরে আছেন 2 আঙুলে। মাঝে মাঝে ঠোঁটেও ছোঁয়াচ্ছেন। পকেটে দেশলাই নেই। ত্রিদীপ লাইটার ব্যবহার করেন না, যখন তখন দেশলাই ফুরিয়ে যায়। তবু চুরুটটা ধরে থাকলেও নেশার কাজ হয়। পিকাডেলি সার্কাসে একটা রাস্তা পার হবার উদ্যত ভঙ্গিতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ত্রিদীপ। মাঝে মাঝেই থেমে যাচ্ছে ট্রাফিক। রাস্তা পার হবার সংকেত জ্বলে উঠছে। দুদিক থেকে আসা যাওয়া করছে ব্যস্ত মানুষ। ত্রিদীপ যেন একটা নদীর পাড়ে দাঁড়িয়ে ঝাঁপ দেবেন কি দেবেন না ভাবছেন। এখন সন্ধে 6:30। অফিস ফেরা নারী পুরুষরা এখনও ছুটছে টিউব স্টেশনের দিকে। আকাশ সারাদিন ঝিম মেরে আছে। হাওয়া একেবারে বন্ধ। এখন যে কোনো মুহূর্তে তুষারপাত শুরু হতে পারে। অনেক গাছের পাতা ঝরে গেছে। আবার সামনে আসছে সুদীর্ঘ শীত। ত্রিদীপ একবার ওভারকোটের পকেটগুলো চাপড়ালেন। তিনি যে কি খুঁজছেন সেটাই মনে নেই। আজ অবশ্য এখনও মদ্যপান করেননি ত্রিদীপ। তার ঠোঁটে চাপা কৌতুকের হাসি। একজন লোক অসাবধানে ত্রিদীপকে একটা জোর ধাক্কা মেরে রাস্তায় নেমে গিয়ে আবার ফিরে এসে বলল, আম সরি। ত্রিদীপ লোকটিকে গ্রাহ্যই করলেন না। ঠান্ডা চুরুটে একটা টান দিলেন। এবার তার খেয়াল হলো যে তার তেষ্টা পেয়েছে। ধারে কাছে গোটা 2 পাব আছে বটে, কিন্তু ত্রিদীপ চেনা পাব ছাড়া যান না। তিনি দ্রুত হাঁটতে লাগলেন। মিনিট 10 হেঁটে একটা গলির মধ্যে ছোট পাবের দরজা ঠেলে ঢুকলেন। ভেতরটা ধোঁয়ায় ভর্তি। এত লোকজন যে অনেকেই বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে। এখানে থিয়েটারের উঠতি অভিনেতারা অনেকে আসে। তাদের পোশাক বিচিত্র, কথাবার্তা এবং হাসিও নাটকীয় ধরনের। বার কাউন্টার একেবারে ভর্তি। প্রত্যেকটা উঁচু টুলে লোক বসে আছে। তবু ত্রিদীপ ঠেলে ঠুলে এক কোণে দাঁড়িয়ে ব্যস্ত বারটেন্ডারের উদ্দেশ্যে বেশ চেঁচিয়ে বললেন, ইভিনিং ম্যাক। প্রায় বৃদ্ধ ব্যক্তিটি কিছুতেই ত্রিদীপের নাম মনে রাখতে পারে না, তাই সে বলল, ইভিনিং মাই ফ্রেন্ড, অ্যাজ ইউজুয়াল। ত্রিদীপ মাথা নেড়ে পকেট থেকে একটা 10 পাউন্ডের নোট বার করলেন। বারটেন্ডারটি প্রথমে একটা বড় কাচের জাগে লাগার দিয়ে গেল। একটু পরে 1 প্লেট ডিম ও সসেজ এনে রাখল। সেই খাবার শেষ হতে না হতেই ত্রিদীপের বিয়ার শেষ। তাকে আর কিছু বলতে হলো না। দ্বিতীয় জাগ এসে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে। পাবে কেউ শুধু মদ্যপান করতে যায় না। ইংলিশ পাব হলো ইংরেজদের মন খোলসা করার তীর্থস্থান। শ্রমিক কিংবা অফিস ক্লার্করা সন্ধেবেলা পাবে এসে কথায় কথায় রাজা উজির মারে। বুদ্ধিজীবীরা তাদের চেয়েও উচ্চদরের বুদ্ধিজীবীদের মুণ্ডপাত করে। এছাড়াও অনেকে আসে বউয়ের সঙ্গে বেশি সময় না কাটাবার জন্য। পাবে সাধারণত কেউ চুপচাপ একা একা মদ খায় না। এখানে নিয়ম হলো কাছাকাছি 3-4 জনকে তুমি 1 রাউন্ড খাওয়াও, তারপর তারাও প্রত্যেককে 1 রাউন্ড করে খাওয়াবে। এতে অন্যদের খাওয়ানোও হলো, অথচ খরচও বেশি পড়ল না। ত্রিদীপ অবশ্য এর ব্যতিক্রম। এই পাবে তিনি প্রায়ই আসেন বলে বেশ কয়েকজন তার মুখ চেনা, কিন্তু চোখাচোখি হলে নড করা ছাড়া ত্রিদীপ কারোর সঙ্গে কথা বলেন না। তিনি সবসময় কাউন্টারে এসে দাঁড়ান। বারটেন্ডার, যে এই পাবের মালিকও বটে, তার সঙ্গে 2-1টা কথা হয়। এখানে প্রায় সবাই ওভারকোট ঝুলিয়ে রাখে হ্যাঙ্গারে। ভেতরটা বেশ গরম। তবু ত্রিদীপ ওভারকোট খোলেননি। তার বিভিন্ন পকেটে অনেক কিছু থাকে। পাশের লোকটি চলে যাওয়ায় তিনি একটা উঁচু টুল পেয়ে গেলেন। অন্যদিনে তিনি পকেট থেকে কোনো বই বার করে পড়তে শুরু করেন। আজ বার করলেন একটা ছোট্ট সাদা চৌকো কার্ড। সেটা একটা সামান্য ভিজিটিং কার্ড, অথচ সেটার দিকেই চেয়ে রইলেন এক দৃষ্টিতে, মুখে মুচকি মুচকি হাসি। আজ টিউব ট্রেনে আসবার সময় ত্রিদীপের ঠিক মুখোমুখি বসেছিলেন রাতুল। ত্রিদীপের বাল্যবন্ধু সেই রাতুল। বম্বে থেকে বিপত্নিক হয়ে ফেরার পরে যার সঙ্গে আবার নতুন করে ঘনিষ্ঠতা হয়, সেই রাতুল লন্ডনে। ত্রিদীপ অন্যমনস্ক স্বভাবের মানুষ। ট্রেনের সহযাত্রীদের দিকে তিনি নজরই দেন না। ট্রেনে উঠে বই খুলে বসেন। রাতুল নিশ্চয়ই দেখেছিলেন। অন্তত 2-3টি স্টেশন মুখোমুখি বসে থেকেও রাতুল একবারও ত্রিদীপকে ডাকেননি। হঠাৎ কি একটা বাংলা কথা শুনে ত্রিদীপ মুখ তুললেন।
রাতুলকে দেখেও ত্রিদীপ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ট্রেনের কামরায় ভারতীয় বেশ কিছু থাকে, বাংলা কথাও শোনা যায়, কিন্তু এ যে সত্যিই রাতুল। ত্রিদীপের সঙ্গে চোখাচোখি হতেই রাতুল উঠে দাঁড়ালেন। ট্রেনের গতি মন্থর হয়ে এসেছে, একটা স্টেশনে থামবে। রাতুল পাশের এক মহিলাকে বললেন, এসো। মহিলাটি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানে কেন? রাতুল আবার জোর দিয়ে বললেন, এসো। এক মুহূর্তের জন্য ত্রিদীপের মনে হয়েছিল মহিলাটি যেন অবিকল সুলেখা। সেই রকম দৈর্ঘ্য, মাথা ভর্তি চুল, টানা টানা দুটি গভীর চোখ, একই রকম শরীরের গড়ন। পর মুহূর্তেই ত্রিদীপ বুঝলেন সুলেখা কি করে হবে। সুলেখা তো আর নেই। তাছাড়া মাত্র এই কয়েকটি বছরে তিনি কি সুলেখার মুখখানা ভুলে গেলেন? অন্য কোনো মেয়েই সুলেখা হতে পারে না। সুলেখা ছিল ইউনিক। ত্রিদীপকে দেখেও রাতুল এগিয়ে যাচ্ছিলেন দরজার দিকে। ত্রিদীপ হতভম্বের মতন বললেন, রাতুল, তুমি ইংল্যান্ডে কবে এলে? রাতুল ভুরু কুঁচকে অতিশয় কৃত্রিম ভদ্রতার সঙ্গে বললেন, আই এম অ্যাফ্রেড। ত্রিদীপ বললেন, আমায় চিনতে পারছো না? আমি ত্রিদীপ। রাতুল মহাবিস্ময়ের ভাব দেখিয়ে বললেন, ত্রিদীপ, এরকম চেহারা করলে কি করে? সত্যি আমি চিনতে পারিনি। ট্রেনটা প্রায় থেমে এসেছে, এখনও দরজা খোলেনি। রাতুল বললেন, আমায় এখানে নামতে হবে, একটা জরুরি কাজ আছে। ত্রিদীপ বললেন, তুমি কোথায় আছো? তোমার সঙ্গে যোগাযোগ হবে কি করে? দরজা খুলে গেছে, আর অপেক্ষা করার উপায় নেই। পেছনের লোকরা ঠেলছে। রাতুল দ্রুত পকেট থেকে একটা কার্ড বার করে ত্রিদীপের হাতে গুঁজে দিয়ে বললেন, টেলিফোন করো। তারপর সঙ্গিনীর কোমরে হাত দিয়ে নেমে গেলেন প্ল্যাটফর্মে। ট্রেনটা আবার ছেড়ে যাবার পর ত্রিদীপের মনে হয়েছিল তিনিও নেমে পড়লেন না কেন। তার এমন কিছু রাজকার্য ছিল না। কিছুক্ষণ রাতুলের সঙ্গে কথা বলে আবার পরের ট্রেনে উঠে পড়তে পারতেন। কিন্তু একটু একটু করে তিনি উপলব্ধি করলেন যে রাতুলের ব্যবহারটাই ছিল অস্বাভাবিক। ত্রিদীপের চেহারা কি এতই বদলে গেছে যে একজন ঘনিষ্ঠ বন্ধুও তাকে চিনতে পারবে না? ত্রিদীপকে দেখার পরেই রাতুল ধরফর করে নেমে যেতে চাইলেন। ত্রিদীপ নিজের মুখে না বললে রাতুল ভবিষ্যতে কোনো যোগাযোগ করারও ইচ্ছে প্রকাশ করেননি। রাতুলের সঙ্গে একজন মহিলা, সে কি রাতুলের স্ত্রী? মহিলাটির সঙ্গে রাতুলের ব্যবহারে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। রাতুল আবার বিয়ে করেছেন? এত সহজে তিনি সুলেখাকে ভুলে যেতে পারলেন। রাতুল ভাগ্যবান। যারা সহজে অনেক কিছু ভুলে যেতে পারে তারাই বুঝি জীবনে সার্থক হয়। এই কবছরেও চেহারা একটুও টসকায়নি রাতুলের। তাকে অনায়াসে এখনও কোনো ক্রিকেট টিমের ক্যাপ্টেন করা যায়। সুলেখার মৃত্যুর পর রাতুল আর কোনো সম্পর্ক রাখেননি ত্রিদীপের সঙ্গে। সুলেখার আত্মহত্যার জন্য রাতুল আর শাহজাহান দুজনেই ত্রিদীপকে দায়ী করেছিলেন, যেন ত্রিদীপই নিজের হাতে সুলেখার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দায়ী তো ত্রিদীপ। তিনি নিজে তা অস্বীকার করতে পারেন না। সুলেখা ত্রিদীপের জন্য অন্য সমস্ত প্রলোভন জয় করতে পেরেছিল, তবু ত্রিদীপ তাকে মুক্তি দিতে চেয়েছিলেন। কি কঠিন নির্মম সেই মুক্তি! কি করে ত্রিদীপ উচ্চারণ করতে পেরেছিলেন সেই কথা? অপমানে নীল হয়ে গিয়ে সুলেখা বলেছিলেন, তুমি চাও আমি চলে যাই? এক চুমুকে তৃতীয় বিয়ারটি শেষ করলেন ত্রিদীপ। খানিকটা ঝরঝর করে পড়ল তার বুকের জামায়। কাচের জাগটি কাউন্টারে ঠুকে ত্রিদীপ আবার নেবা চুরুটটি ঠোঁটে গুঁজলেন। ম্যাক আরেক জাগ বিয়ার নিয়ে এসে ত্রিদীপের ঠোঁট থেকে চুরুটটা কেড়ে নিল। একটা লম্বা নতুন চুরুট ত্রিদীপের ঠোঁটে লাগিয়ে দিয়ে লাইটারে ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ অন দ্য হাউস। ত্রিদীপ হাত নেড়ে ধন্যবাদ জানালেন শুধু। ম্যাকের সঙ্গে কোনো কথাবার্তা বলার ইচ্ছে নেই তার এখন। কতদিন আগে এ দেশে এসেছে রাতুল। নিছক বেড়াতে এলে কেউ কার্ড ছাপে না। কার্ডে রাতুলের অফিস ও বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার ক্লোরাইড কোম্পানির। হ্যাঁ, দেশে থাকতে রাতুল ক্লোরাইডেরই বড় অফিসার ছিল। হয়তো 2-3 বছর ধরেই এখানে আছে। লন্ডনে রাস্তায় ঘাটে চেনা কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়াটাই অস্বাভাবিক। ত্রিদীপও আগে লন্ডনে থাকতেন না, মাস 6 হলো চাকরি বদল করে এসেছেন। পাবে হইহল্লা বাড়ছে। গোটা 3 ওয়েস্ট ইন্ডিয়ান ছেলে গায়ে পড়ে পাশের লোকদের সঙ্গে ঝগড়া বাঁধালো। ত্রিদীপের কোনো দিকে ভ্রুক্ষেপই নেই। তিনি সেই ছোট্ট কার্ডটাই দেখছেন এক দৃষ্টিতে,
যেন তাতে লেখা আছে অনেক দিনের ইতিহাস। গোটা চারেক বিয়ার শেষ করার পর ত্রিদীপের অন্য কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি তিনি উঁচু টুল থেকে নেমে পড়লেন, কাউন্টারের ওপর রাখলেন 2 পাউন্ড টিপস। বেরিয়ে এসে তিনি টিউবের জন্য না নেমে একটা ট্যাক্সি ধরে চলে এলেন গোল্ডার্স গ্রিনে। চুরুটটা আবার নিভে গেছে, ধরাবার কথা খেয়াল নেই। ত্রিদীপকে দেখে তুতুল ভুরু কুঁচকে বলল, ত্রিদীপ মামা, আবার তুমি টিপসি হয়ে এসেছ? তোমাকে তো আমি বলেইছি আলাম এটা পছন্দ করে না। ত্রিদীপ সেই বকুনি অগ্রাহ্য করে উদাসীনভাবে হাসলেন, তারপর বললেন, আসলে এই রকম সময়ে আমি সুস্থ থাকি, তোরা বুঝিস না। আলাম কই রে? তুতুল বলল, সার্জারিতে ডিউটিতে গেছে, ফিরতে দেরি হবে। সোফায় বসে পড়ে ত্রিদীপ বেশ শব্দ করে একটা ঢেঁকুর তুললেন। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বললেন, বেশ ভালো রান্নার গন্ধ বেরিয়েছে, চিংড়ি মাছ তাই না? তুতুল, তুই তো আমাকে কোনোদিন নিমন্ত্রণ করে খাওয়াস না। তুতুল বলল, খাওয়াতে পারি, কিন্তু সেদিন ড্রিঙ্ক করে আসতে পারবে না, এখানেও মদ পাবে না। মুসলমানের বউ হয়ে তুই আরও বেশি অ্যান্টি ড্রিঙ্কিং হয়ে গেছিস। ওরে বিয়ারকে কেউ মদ বলে না, আসল মদ খাবো এখন। ওভারকোটের পকেট থেকে একটা ছোট শিশি বার করে ত্রিদীপ খানিকটা স্কচ গলায় ঢাললেন। তুতুল রীতিমতন রাগ করে ঝাঁঝালো গলায় কিছু বলতে গিয়েও থেমে গেল। বিলেতে প্রথম এসে তুতুল যখন অসহায় অবস্থার মধ্যে পড়েছিল, তখন ত্রিদীপ তাকে 200 পাউন্ড দিয়েছিলেন না চাইতেই। তুতুল অবশ্য টাকাটা শোধ করে দিয়েছে, কিন্তু সেই উপকার কি ভোলা যায়? তাছাড়া ত্রিদীপ যে তুতুল আর আলমকে সত্যিকারের স্নেহ করেন, তাতেও কোনো সন্দেহ নেই। তুতুল কাতরভাবে বলল, ত্রিদীপ মামা, তুমি কেন এমনভাবে নিজেকে শেষ করছো? আমি অনেকবার বলেছি, যা হবার তা তো হয়েই গেছে, তুমি পুরনো কথা ভুলে যাও। তুমি মোটেই গিল্টি নও, রাগের মুহূর্তে মানুষ ওরকম অনেক কথাই বলে ফেলে। ত্রিদীপ এক দৃষ্টে চেয়ে রইলেন তুতুলের দিকে। সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সময় নিয়েছে তুতুল, এখন অনেকটা ভালো আছে, কিন্তু তার মুখের ফ্যাকাশে ভাবটা যায়নি। তার হাঁটার মধ্যে একটা টলটলে ভাব আছে, তবু সে জোর করে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করার চেষ্টা করে। আলাম অবশ্য তাকে কাজে যোগ দিতে দেয়নি, কিন্তু সে একা একা বাইরে বেরোয়। আজ শাড়ির বদলে একটা হাউসকোট পরে আছে তুতুল, মাথার সব চুল খোলা, তার চোখ দুটিতে ঈষৎ সজল ভাব। ত্রিদীপ বললেন, হ্যাঁ, এবার বদলে যাব, সময় হয়েছে। আজ একজনকে দেখলাম। হ্যাঁ রে তুতুল, তুই শাহজাহানের ঠিকানাটা জানিস? তুতুল আবার তীক্ষ্ণ হয়ে গিয়ে বাচ্চাকে বকুনি দেবার ভঙ্গিতে বলল, না, তুমি শাহজাহান সাহেবের সঙ্গে দেখা করবে না, তোমরা দেখা হলেই ঝগড়া করো। না রে, ঝগড়া করব না। শাহজাহানের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, তার কাছে ক্ষমা চাইব। তার বাড়ি গিয়ে তুমি ক্ষমা চাইবে? সেটারও কোনো দরকার নেই, তুমি বরং ওর নামে একটা নোট লিখে দিও, আমরা পৌঁছে দেব। তবে তাড়াতাড়ি দিও ত্রিদীপ মামা, আমরা সপ্তাহ 2-1 মধ্যে কলকাতা যাচ্ছি। তোমার কারুকে কোনো খবর দেবার আছে তো বলো। কলকাতার প্রসঙ্গে ত্রিদীপ কোনো আগ্রহ প্রকাশ করলেন না। আরেক ঢোক পান করে মদের বোতলটায় ছিপি আঁটলেন, তারপর উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোদের টেলিফোন নোটবুকটা কোথায়? তুতুল বলল, চিংড়ি মাছের তরকারি রেঁধেছি, ভাত হয়নি এখনও। তুমি 2টো টোস্ট দিয়ে একটু খাবে আমার রান্না? বসো, আমি গরম করে দিচ্ছি এখনই। কথা ঘোরাবার চেষ্টা করছিস কেন রে তুতুল? আমি কিছুই খাবো না। আই নেভার টেক এনিথিং সলিড আফটার সানডাউন। পাবে ডিম আর সসেজ খেয়েছি, পেট ভরে গেছে। রোজ রোজ তুমি বাইরের ওইসব ভাজাভুজি গার্বেজ ফুড খাও? নাও আ ডক্টর ইজ স্পিকিং। তুই শাহজাহানের ঠিকানাটা আমাকে দিবি কিনা বল। ঠিকানা আমার কাছে লেখা নেই। ফোন নাম্বার থাকলে ঠিকানা জানা বুঝি শক্ত কিছু? তুমি কেন শুধু শুধু ওর বাড়ি যাবে? ত্রিদীপ মামা শাহজাহান সাহেব তারপরেও অনেকবার এসেছেন এখানে। তোমার সেদিনকার ব্যবহারে উনি মোটেই রাগ করেননি। উনি বুঝেছেন যে তুমি আমার জন্য চিন্তা করে খুব আপসেট ছিলে। তুমি বোধহয় ভেবেছিলে আমি আর বাঁচব না, মরেই যাব। পালাই ষাট, তুই মরবি কেন? তোদের মতন ছেলেমেয়েরা মরে গেলে এই পৃথিবীটা আরও শুকনো আর বিচ্ছিরি হয়ে যাবে। কই, তোদের নোটবুকটা দেখাবি না? কালো রঙের নোটবুকটার ভেতরের খাপে অনেকগুলো কার্ড গোঁজা, তার মধ্যে সবচেয়ে ওপরেরটাই শাহজাহানের। সুদৃশ্য আইভরি ফিনিশ কাগজে ছাপা, তাতে শাহজাহানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নাম,
2-3টে ফোন নাম্বার ও ঠিকানা রয়েছে। তুতুল লজ্জা পেয়ে বলল, ও মা, এই কার্ডটা যে এখানে আছে আমি জানতাম না, সত্যি বিশ্বাস করো, আলাম কখন রেখেছে। ত্রিদীপ বললেন, আমি তোকে বিশ্বাস করছি রে তুতুল, এমন কিছু ব্যাপার তো নয়। এই কার্ডটা আমি নিলুম আজ, পরে ফেরত দিয়ে যাব। দেখ, এদের থেকে অনেক বেশি দিন আমি বিলেতে আছি, কিন্তু আমার কোনো কার্ড নেই, কেউ আমার ঠিকানা জানে না। ইজন্ট ইট ফানি? তুতুল ওর হাত চেপে ধরে ব্যাকুলভাবে বলল, ত্রিদীপ মামা। কী রে, তুমি কথা দাও? কথা দিচ্ছি রে তুতুল, আই শ্যাল নেভার মিসবিহেভ উইথ শাহজাহান। আমাদের দুজনের মধ্যে একটা কমন বন্ডেজ আছে। হাতটা ছাড়িয়ে নিয়ে তুতুলের মাথায় রেখে ত্রিদীপ বললেন, বেঁচে থাক, বেঁচে থাক, মৃত্যুর কথা কখনো চিন্তা করিস না। মৃত্যু বড় ঠান্ডা, বড় ভালগার রকমের ফাইনাল। ঈষৎ স্খলিত পায়ে বেরিয়ে গেলেন ত্রিদীপ। আবার একটা ট্যাক্সি ধরলেন। শাহজাহানের মতন একজন ব্যস্ত মানুষকে বিনা অ্যাপয়েন্টমেন্টে বাড়িতে পাওয়া যাবে কি না সে কথা চিন্তাও করলেন না। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর বেল দিতে দরজা খুলে দিলেন স্বয়ং শাহজাহান। ত্রিদীপকে দেখে বিস্ময় গোপন করে কঠোর মুখে তিনি জিজ্ঞেস করলেন, ইয়েস? ত্রিদীপ বললেন, ইয়েস আবার কি, আমি তোমার সঙ্গে 2-একটা কথা বলতে এসেছি। আমি কি তোমার অচেনা যে অমন দরজা আটকে দাঁড়িয়ে আছো? শাহজাহান বললেন, আমি এখন একটু এঙ্গেজড আছি, আমার বাসায় কয়েকজন গেস্ট রয়েছেন। ত্রিদীপ প্রকৃত মাতালের মতন ফুরফুরেভাবে হেসে বললেন, বাসায়? এতদিন বিলেতে থেকেও পাখির বাসা ছাড়তে পারলেন না? গেস্ট আছে তো কী হয়েছে, আমি অপেক্ষা করব। গেস্ট চলে গেলে তোমার সঙ্গে কথা বলবো, জরুরি কথা। শাহজাহান আরও কিছু বলতে যাচ্ছিলেন, ত্রিদীপ তাকে প্রায় ঠেলেই ঢুকে পড়লেন ভেতরে। বাইরের ঘরে সোফাগুলি ফাঁকা, কার্পেটের ওপরে বসে আছে 5-6 জন যুবক ও 2 জন যুবতী। তাদের সামনে ছড়ানো অনেক কাগজপত্র ও বেশ কিছু পাউন্ডের নোট। সবাই ত্রিদীপকে দেখে বিব্রত হয়ে কথা বন্ধ করে চেয়ে রইল। ত্রিদীপ প্যান্টের 2 পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঈষৎ দুলতে দুলতে বললেন, সবকটা মুসলমান? পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হচ্ছে? বাংলাদেশ? বল্ডার ড্যাস? পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হলেই বা কি এমন হাতিঘোড়া লাভ হবে? এনিওয়ে, ইউ মে ইগনোর মাই প্রেজেন্স, আমি কেউ না। সেই যুবকেরা শাহজাহানের দিকে সপ্রশ্নভাবে তাকালো। শাহজাহান বিব্রতভাবে বললেন, ঠিক আছে, তোমরা এবার গুছিয়ে ফেলো, কথা তো হয়েই গেল। নেক্সট ক্যাম্পেন হবে সাসেক্সে, আমরা বার্ট্রান্ড রাসেলকে দিয়ে একটা অ্যাপিল করাবো। ত্রিদীপ একজনের প্রায় ঘাড়ের কাছে বসে পড়ে বললেন, তোমরা সব সাচ্চা মুসলমান, সন্ধ্যের পর লুকিয়ে লুকিয়ে মিটিং করো, কিন্তু মদ খাও না। আমি বেটা এক ব্লাডি হিন্দু, আ ব্লাডি ড্রাঙ্ক অ্যাজ ওয়েল। আমি এই সময় মদ খাই, আমি তোমাদের ডিস্টার্ব করব না, বাট মে আই হ্যাভ আ গ্লাস অ্যান্ড সাম ব্লাডি আইস? শাহজাহান বললেন, বসুন, সব দিচ্ছি। কাবার্ড খুলে তিনি গ্লাস, সোডার বোতল, একটি ব্ল্যাক লেভেল স্কচের বোতল বার করলেন। ভেতরে গিয়ে বরফও নিয়ে এলেন। একটা ছোট টেবিল টেনে তার উপরে সব কিছু রেখে বললেন, প্লিজ হেল্প ইয়োরসেলফ। ত্রিদীপের উত্তরোত্তর নেশা বাড়ছে। এর মধ্যে তিনি নিজের বোতলের কাঁচা হুইস্কিতে আরও 2-3 চুমুক দিয়েছেন। এবার তিনি ঠোঁট বেঁকিয়ে বললেন, হেল্প ইয়োরসেলফ ইংরেজি ভাষায় সবচেয়ে খারাপ শব্দ, মোস্ট হ্যাকনিড এক্সপ্রেশন, শুনলেই আমার গা জ্বালা করে। আরে বাবা, নিজের মদ নিজের গেলাসে ঢালবো, তাকেই বলে হেল্প ইয়োরসেলফ? ডিসগাস্টিং। ওহো, আমি আপনাদের ডিস্টার্ব করছি তাই না? দুঃখিত দুঃখিত, ইউ প্লিজ গো অ্যাহেড। আর আমি কোনো কথা বলবো না। তবে শাহজাহান ভাইয়া, তোমার ওই ফ্যান্সি স্কচ আমি খাবো না। যে বাড়ির হোস্ট নিজে ড্রিঙ্ক করে না তার মদ আমি ছুঁই না। আমি আমার নিজের বোতল থেকে খাবো। ওকে, তোমরা মিটিং করো, আমি স্পিকটি নট। যুবকের দল টাকা পয়সাগুলো গুনে তুলে একটি ভেলভেটের গয়নার বাক্সে ভরল। তারা বুঝে নিয়েছে যে আজ আর কোনো আলোচনা হবে না। তবু 2-একটা কথাতেও কথা বাড়ে। সামনের সপ্তাহে ফান্ড রেজিংয়ের জন্য কনসার্ট আছে, সে বিষয়ে কিছু কথা না বললেই নয়। ত্রিদীপ আর কোনো মন্তব্য না করে চুপচাপ মদ খেয়ে যেতে লাগলেন। তার ঠোঁটে একটা অভিব্যক্তিহীন হাসি লেগেই আছে, তার চোখে সুদূর দৃষ্টি। একটু পরে শাহজাহানের অতিথিরা বিদায় নিয়ে চলে গেল।
তারা ভদ্রতাসূচক দু একটা কথা বলতেও চাইল ত্রিদীপের সঙ্গে, কিন্তু ত্রিদীপ গ্রাহ্যই করলেন না। তিনি অন্য কিছুতে বিভোর। শাহজাহান সবাইকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এসে অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, নাও হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ত্রিদীপ ঘোর ভেঙে কয়েক পলক চেয়ে রইলেন শাহজাহানের দিকে। তারপর বিদ্রূপের সুরে বললেন, তুমি এত অর্ডিনারি কবে থেকে হয়ে গেলে শাহজাহান? হোয়াট ক্যান আই ডু ফর ইউ এটা কি ইংরেজি না তার অ্যাবারেশন? কেউ কি কারোর জন্য সত্যি কিছু করতে পারে? যত রাজ্যের দোকানদাররা এই কথা বলে, শুনতে শুনতে কান ঝালাপালা। তুমি শাহজাহান সিরাজ, তুমি একজন শেক্সপিয়ার বিশেষজ্ঞ, তোমার মুখে এত সাধারণ কথা? শাহজাহান চোয়াল আড়ষ্ট করে বললেন, ফরগেট শেক্সপিয়ার, আপনি আমার কাছে কি জরুরি কথা বলতে এসেছেন সেটাই বলে ফেলুন, আমি একটু তাড়াতাড়ি শুতে যাই। ত্রিদীপ আবেগমথিত গলায় বললেন, শাহজাহান, তোমার সঙ্গে কতদিন আমি শেক্সপিয়ার বিষয়ে নোট এক্সচেঞ্জ করিনি। এদেশের অধিকাংশ ইংরেজি শেক্সপিয়ারের 2-3 লাইনও মুখস্থ বলতে পারে না। র্যাঙ্ক ইডিয়টস। একদিন এক বেটা দোকানদারকে বলল, ম্যাড অ্যাজ দ্য সি অ্যান্ড উইন্ড হোয়েন বোথ কন্টেন্ট হুইচ ইজ দ্য মাইটিয়ার। তা সে ফ্যাল করে তাকিয়ে রইল। আমি বললুম, ওরে বেটা, এ তোদেরই মহাকবির রচনা, হ্যামলেটের মায়ের সংকল্প। তাও কিছু বোঝে না, যেন হ্যামলেটের নামও শোনেনি। শাহজাহান কঠোর গলায় বললেন, ত্রিদীপবাবু, এত রাত্রে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নই। আপনার যদি অন্য কিছু। তাকে বাধা দিয়ে ত্রিদীপ বললেন, আজ রাতুলের সঙ্গে দেখা হলো। প্রায় আমূল চমকে উঠে কণ্ঠস্বর পুরো বদলে শাহজাহান জিজ্ঞেস করলেন, কে? কার সঙ্গে দেখা হলো বললেন? ত্রিদীপ হাসতে হাসতে বললেন, রাতুল মনে নেই? সেই যে অ্যাথলিট ও প্রেমিক, বিরোহী ও বিয়ে পাগলা, অতি সাধারণ একটা জীব, কোনোদিন কবিতা পড়েনি, পড়লেও বোঝেনি, সেই রাতুল এখন লন্ডনে। শাহজাহান জিজ্ঞেস করলেন, সে কোথায় থাকে? ত্রিদীপ বললেন, ঠিক আমার মনেও এই প্রশ্ন জেগেছিল, সে কোথায় থাকে? সে নিশ্চিত কোথাও না কোথাও থাকে। সে সাধারণ একজন ট্যুরিস্ট নয়, সে এদেশে আছে বেশ কিছুদিন। শাহজাহান, তুমি, আমি আর রাতুল, দ্যাট ওল্ড থ্রিজম, আবার আমরা মিট করতে পারি না? ধরো আমরা 3 জনে একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে প্ল্যান চিঠি সুলেখাকে ডাকলুম। শাহজাহান ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, ত্রিদীপ, তুমি রাতুলকে কোথায় দেখলে? সে কি এদেশে আরও কিছুদিন থাকবে? ত্রিদীপ বললেন, প্ল্যানচেট ব্যাপারটাকে তুমি হয়তো বোগাস মনে করতে পারো, আমারও খুব একটা বিশ্বাস নেই। তবু তো বিশেষ একজনের কথা চিন্তা করে 3 জনের এক হওয়া। আমরা মাথায় মাথা ঠেকাবো, আমাদের ভাইব্রেশন সঞ্চারিত হবে এক মাথা থেকে অন্য মাথায়, তাতেই সুলেখা আবার ফিরে আসবে 3 জনের কাছে। শাহজাহান উত্তেজিতভাবে বললেন, ত্রিদীপ, সুলেখা সম্পর্কে এতটা অবসেসড থাকার কোনো মানে হয় না। জীবিতেরা যখন হারিয়ে যায় তখন তারা বড্ড বেশি হারিয়ে যায়। তুমি মনে মনে এখনও যে সুলেখার স্মৃতি নাড়াচাড়া করছো, সেটা তোমার মন গড়া এক নারী, সে আসলে সুলেখা নয়। ত্রিদীপ ঠাট্টার সুরে বললেন, থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাডভাইস। ওভার সিম্পলিফিকেশান। সব কিছুরই তুমি একটা ব্যাখ্যা দিতে পারো, তাই না? তোমার মনে তাহলে সুলেখার কোনো স্মৃতি নেই? বেচারা সুলেখা, সে মরে গিয়েও হেরে গেল। রাতুলই তাহলে ভালো আছে, সে অন্য মেয়ের কাছে সান্ত্বনা পেয়েছে। শাহজাহান জিজ্ঞেস করলেন, রাতুল কোথায়? ত্রিদীপ পকেট থেকে কার্ডটা বার করে সেটা ঝুটো কোনো হিরে কিংবা আসল এই ভঙ্গিতে উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, এই যে এখানে, এদেশেই। শাহজাহান হাত বাড়িয়ে বললেন, কার্ডটা আমাকে দাও। ত্রিদীপ বললেন, আর 1 বোতল সোডা, আর একটু পান করব। মনে হচ্ছে আজ রাতটা তোমার এখানেই শুয়ে থাকতে হবে। তুমি আমাকে যদি অবশ্য তাড়িয়ে না দাও শাহজাহান, বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা হয়, বেশি রাত্রিরে রাস্তায় বেরোতে ভয় পাই। তবে একদিন রাতুলকে ডাকব, আমরা 3 জনে একসঙ্গে। কার্ডটা আমাকে দাও ত্রিদীপ। না, এত ব্যস্ত হচ্ছ কেন? আমিই সব ব্যবস্থা করব। বিচিত্রভাবে হেসে শাহজাহান বললেন, ঠিক আছে, দিও না, আমার স্মৃতিশক্তি ভালো,
তুমি যে একবার দেখালে তাতে আমার টেলিফোন নাম্বারগুলো মুখস্থ হয়ে গেছে। রাতুলের সঙ্গে শিগগিরই আমার দেখা হবে, কিন্তু সেখানে তুমি থাকবে না। ওর সঙ্গে আমার বোঝাপড়া বাকি আছে। পরবর্তী পর্বে আমরা জানব সত্যিই শাহজাহান দেখা করলেন রাতুলের সঙ্গে।